হ্যালো গাইস, ওয়েলকাম টু ফিজিক্স গ্রোতে তোমাদের স্বাগত। আজকে তোমাদের আমি তাপগতিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্রের সেট 1-এর পার্ট 3 করাবো। পার্ট 1-2তে আমরা 1 থেকে 15 সলভ করেছি। অঙ্ক 1 থেকে 15 হলেও প্রত্যেকটা ক্লাস দুটো পার্টে হয়েছে এবং প্রত্যেকটা 1 ঘন্টার মতো লেগেছে, বিকজ সেখান থেকে তুমি থিওরিটাও মোটামুটি তাপগতিবিদ্যাও ভালো করে শিখে নিতে পারছো। অঙ্ক শিখছো, সাথে ক্লাসটা হয়ে যাচ্ছে মোটামুটি যতটা তোমার প্রয়োজন। সো আজকে আমরা 15 পর থেকে করাবো, 16 থেকে 25 10টা অঙ্ক আছে, আশা করি কভার হয়ে যাবে। সো শুরু করছি। হ্যাঁ, দেখা যাক কত। আমার টার্গেট আছে 1 থেকে আজকে 16 থেকে 25 করে দেওয়া, তবে 1 ঘন্টার বেশি আমি ক্লাস করাবো না। 1 ঘন্টার মধ্যে যতটা হয় কভার করার চেষ্টা করছি, যদি পার্ট 4 হতে পারে না হতে পারে। ঠিক আছে, দেখা যাক, শুরু তো করি। সো আজকে প্রথম অঙ্কটাই বলছে 27 ডিগ্রি উষ্ণতায় শুষ্ক বায়ুকে রুদ্ধতা প্রক্রিয়ায় সংক্রমিত করে আয়তন 1/3 করলে উষ্ণতা বৃদ্ধি কত হবে। মানে আমাকে এখন ভালো করে রুদ্ধতাপ প্রক্রিয়াটা শিখতে হবে। তো সমষ্টি প্রক্রিয়া শিখেছি, এবার শিখবো আমরা রুদ্ধতাপ প্রক্রিয়া। তো এখানেও কভার করছি, দিয়ে ফাইনালটা এখানে লিখছি। হ্যাঁ, দিয়ে এটা মিটিয়ে দেবো, দিয়ে অঙ্কটা করাবো। রুদ্ধতাপ প্রক্রিয়া কী প্রক্রিয়া ভাই? সমষ্টি প্রক্রিয়া যেমন একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়াটা খুবই স্লোলি হয় এবং গ্যাসের চাপ আয়তনের পরিবর্তন স্লোলি হয়, এবং যে পাত্রে চাপ আয়তনের পরিবর্তন করা হয় সেই পাত্রটা তাপের সুপরিবাহী হয়। তাতে কি হয়? তাতে গ্যাসটার উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। যখন গ্যাসটা সংক্রমিত হয় তখন যে এক্সট্রা হিট তৈরি হয় সেটা বাইরে বেরিয়ে যায় বলে তাপটা ঠিকই থাকে, টেম্পারেচারটা ঠিকই থাকে। আবার যখন প্রসারিত হয় তখন যে ঠান্ডা হয়, সেই ঠান্ডা হওয়ার সময় গ্যাসটার অতিরিক্ত যে হিটটা প্রয়োজন পরিবেশ থেকে ঢুকে গ্যাসের টেম্পারেচারটা সেম রাখে, বিকজ প্রসেসটা স্লো আর কি সুপরিবাহী পাত্র হয়। রুদ্ধতাপ প্রক্রিয়া জাস্ট উল্টো, এটা কুপরিবাহী পাত্রে করতে হবে এবং ফাস্ট করতে হবে। কুপরিবাহী পাত্রে করার জন্য কি হবে? কোনো রকম হিট বাইরে যাবে না বা কোনো রকম হিট পাত্রের মধ্যে প্রবেশ করবে না। অর্থাৎ এখানেও গ্যাসের চাপ আর আয়তনের পরিবর্তন হতে পারে। চাপ আর আয়তনের পরিবর্তন হতে গেলে মানে চাপ বাড়তে গেলে, মানে আয়তন কমতে গেলে বা সংক্রমিত হতে গেলে গ্যাসের মধ্যে যে অতিরিক্ত হিট তৈরি হবে সেটা গ্যাস থেকে বেরানোর সুযোগ পাবে না। কেন? কারণ যে পাত্রে করবো সেই পাত্রটা কুপরিবাহী হবে 1 নম্বর, আর 2 নম্বর ফাস্ট প্রক্রিয়া হবে, ফলে যদি একটু সুযোগ থাকতো সেই সুযোগটা আমরা দেবো না। সেম অ্যাজ যদি আমরা প্রসারিত করি, গ্যাসটাকে প্রসারিত যদি দিই, চাপ কমাই, তাহলে সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে গ্যাসটা ঠান্ডা হবে। ঠান্ডা হতে গেলে অতিরিক্ত যে ওর হিট প্রয়োজন, যার জন্য টেম্পারেচার কনস্ট্যান্ট রাখা উচিত ছিল, সেটা বাইরে থেকে আসতো, সে বাইরে থেকে আসতে পারবে না, কারণ তাপের কুপরিবাহী। এবং অ্যাজ ওয়েল অ্যাজ কী বললাম, যেহেতু গ্যাসটা তাপের পাত্রটা তাপের কুপরিবাহী আর ফাস্ট হয়, তো বাইরে থেকে আসার সুযোগ থাকলেও কোনোভাবেই আসতে পারবে না। সো গ্যাসের উষ্ণতা কমেই থেকে যাবে, বাড়বে না। ঠিক আছে, তো প্রসেসটা খুব ফাস্ট হয় কিন্তু। হ্যাঁ, এই জন্য মনে রাখবে, যখন দেখবে কোনো তোমার কী বলে ওটাকে, ওই গাড়ির চাকা বলো বা ফুটবলগুলো, ওটা যখন তুমি ফুলাও তখন যে বাতাস কী করো, যে ওই যেটা পাম্প যেটা নাও না, পাম্পে কী করো, বাইরের থেকে বাইরের বাতাসটাকে প্রেশারাইজড করে সংক্রমিত করে তারপরে ওর মধ্যে ট্রান্সফার করো। তো এই সময় কী হয়, যেহেতু খুব ফাস্ট করো, খাটাখাট করো, এটা রুদ্ধতাপে হয় বলে যে গ্যাসটা বাইশের মধ্যে ঢোকে ফুটবলের মধ্যে, সেই গ্যাসটা কিন্তু গরম হয়। ঠিক আছে, ওকে। আবার সেম অ্যাজ যদি কখনো হঠাৎ করে টায়ার ফেটে যায়, তো কী হয়, টায়ার হঠাৎ করে ফেটে গেলো, হঠাৎ করে সংক্রমিত প্রসারিত হয়ে গেলো। হঠাৎ করে প্রসারিত হওয়ার ওই কী হয়, ঠান্ডা হয়ে যায়, এবং সেটা তো বাইরে থেকে হিট পাওয়ার সুযোগ পাচ্ছে না, এত তাড়াতাড়ি হয় বলে সেটা কিন্তু গরম, বাতাসটা ঠান্ডা বেরোয়। ঠিক আছে, এটাকে রুদ্ধতাপ শীতলীকরণ বলে। আর যেটা আগে বললাম সেটাকে বলে রুদ্ধতাপ উষ্ণীকরণ। এটা ম্যাথামেটিক্যালেও ব্যাখ্যা করা যায়। ম্যাথামেটিক্যালি কেমন করে ব্যাখ্যা করবো, যে আমরা ফ্রম দ্য থার্মোডাইনামিক্স উই নো কিউ ইকুয়াল টু ইউএফ মাইনাস ইউআই প্লাস ডাব্লিউ, তাই তো? কিউ ইকুয়াল টু ইউএফ প্লাস ইউআই মাইনাস ডাব্লিউ, এটা থার্মোডাইনামিক্স বলে। এবার রুদ্ধতাপ প্রক্রিয়া কী হয়, কিউ তো 0, তাহলে আমরা জানি কিউ ইকুয়াল টু ইউএফ মাইনাস ইউআই প্লাস ডাব্লিউ। তার মধ্যে তো কিউটা 0, তাহলে 0 ইকুয়াল টু ইউএফ মাইনাস ইউআই প্লাস ডাব্লিউ। দ্যাট ইজ, এখান থেকে বুঝতে পারি ইউএফ মাইনাস ইউআই ইজ ইকুয়াল টু মাইনাস ডাব্লিউ। ওকে, এবার আমরা জানি যে ইউএফ মাইনাস ইউআই মানে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি বা হ্রাস। অভ্যন্তরীণ শক্তি যদি বৃদ্ধি পাই তাহলে বুঝবো যে গ্যাসের টেম্পারেচার বেড়েছে, কারণ অভ্যন্তরীণ শক্তি একমাত্র টেম্পারেচার উপর ডিপেন্ড করে। আর যদি হ্রাস পাই তাহলে বুঝবো গ্যাসের উষ্ণতা কমেছে। এবার ডাব্লিউ মানে কি জানি? ডাব্লিউ মানে জানি পি ইন্টু ডেল্টা ভি। ডেল্টা ভি মানে পি ইন্টু V2 মাইনাস V1 বা ভিএফ মাইনাস ভিআই বলতে পারো। এবার যদি দেখো কোনো গ্যাস কী হয়, সংকুচিত হয়। সংকুচিত হওয়া মানে কি, ভিএফটা কি সংকুচিত মানে ভিএফটা ছোট, ভিআইটা বড়।
তাহলে ভিএফ ছোট ভিআই বড় মানে এর অ্যান্সারটা নেগেটিভ, নেগেটিভ নেগেটিভে পজিটিভ, পজিটিভ মানে ইউএফ গ্রেটার দেন ইউআই, দ্যাটস মিন এখানে গ্যাসটা গরম হবে। এটাকেই বলা হয় রুদ্ধতাপ উষ্ণীকরণ। আর যদি দেখো যে গ্যাসটা প্রসারিত হচ্ছে মানে ভিএফ গ্রেটার দেন ভিআই, দ্যাট ইজ দ্য এই অ্যান্সার ইজ নেগেটিভই থাকলো। নেগেটিভ মানে ইউআই গ্রেটার দেন ইউএফ মানে ইউএফটা কমে গেল, দ্যাটস মিন গ্যাসটা ঠান্ডা হয়ে গেল। ঠিক আছে, এটাকে বলা রুদ্ধতাপ উষ্ণীকরণ, এটা বলা রুদ্ধতাপ শীতলীকরণ। শিখলে? আচ্ছা নেক্সট সেটা হলো যে যেহেতু এটা রুদ্ধতাপ প্রক্রিয়া, এটা তো সমষ্ণ প্রক্রিয়া না, এখানে চাপার আয়তন পরিবর্তন হচ্ছে, তবে পিভি ইকুয়াল টু ধ্রুবক নয়। কেন? কারণ সমষ্ণ প্রক্রিয়া তো নয়, সমষ্ণ উষ্ণতা কনস্ট্যান্ট থাকলে পিভি ইকুয়াল টু ধ্রুবক হয়। তাহলে স্যার উষ্ণতা কনস্ট্যান্ট না থাকলে পি আর ভি এর সম্পর্ক কি? যদি উষ্ণতা কনস্ট্যান্ট না থাকে তাহলে পি আর ভি এর যদি সম্পর্ক দেখো তাহলে সেটা হয় পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক, এটা হয়। এবার প্রশ্ন হলো স্যার কী করে, কীভাবে? যদি কীভাবে বলো তাহলে ডেরিভেশন করব, যদি কীভাবে না বলো তাহলে ডেরিভেশন করবো না, শুধু মনে রাখবো যে রুদ্ধতাপ প্রক্রিয়ায় পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক হয়। কী বলছো? আচ্ছা অর্ধেক বলছো ডেরিভেশন করতে, অর্ধেক বলছো ডেরিভেশন করতে হবে না, এমন করে কেমন করে চলবে? ক্লাস বড় হয়ে যাবে তো হোক না, কী আছে আরেকটা পার্ট করে দেবো, সেখানেও না, কী প্রবলেম আছে? চলো ডেরিভেশন করি। পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক কেমন করে ডেরিভেশন করবো? খুবই সিম্পল, আমরা জানি এখান থেকে শুরু করছি। আমরা জানি ডেল্টা কিউ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ, ইয়েস আর নো? ইয়েস তো ভাই, দ্যাট ইজ এবার ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ ইজ অলওয়েজ সিভি ডেলটি বা ডিটি, ডেলটি করলাম, অসুবিধা নেই, কিছু নেই, বা এটা ডেলটি করে পরে ডি করছি, সিভি ডেলটি। আর আচ্ছা ডি দিয়ে করি, হ্যাঁ ডি কিউ করে দিচ্ছি, ডি কিউ ইকুয়াল টু সিভি ডিটি আর ডি ডাব্লিউ ইকুয়াল টু পি ডিভি। সবাই জানো কিনা বলো? ইয়েস আর নো? ইয়েস আর নো? ইয়েস, যে তোমরা সবাই জানো যে ডেল্টা ইউজ অলওয়েজ এন সিভি ডেলটি। এবার এটা ফর 1 মোল করছি, তো সিভি ডেলটি, ওকে 1 মোল করছি, হ্যাঁ ফর 1 মোল। ওকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি ফর রুদ্ধতাপ প্রক্রিয়া, রুদ্ধতাপ ইউজ করছি, রুদ্ধতাপের জন্য কি হয় ভাই? ডি কিউ ইজ ইকুয়াল টু 0, দ্যাটস মিন এখান থেকে আমি ইজিলি বলতে পারি। আচ্ছা এখান থেকে আর্টেন্স বলতে পারি, এটাও লিখে রাখো, হ্যাঁ যে যদি এমনি বলি যে 0 ইকুয়াল টু সিভি, সরি এটা সিভি ডিটি প্লাস ডিডাব্লিউ, এটা রাখি, তাহলে এখান থেকে আর্টেন্স লিখে রাখো, ডিডাব্লিউ ইকুয়াল টু হবে মাইনাস সিভি ডিটি। যখন ওয়ার্ক ডান করবো তখন কিন্তু এই ফর্মুলাটা কাজে লাগাবো। আপাতত এটা করছি, 0 ইকুয়াল টু সিভি ডিটি প্লাস পিডিবি। ওকে, আমরা জানি গ্যাস সব কিছু তো আর গ্যাসের ল তো মেনেই চলবে, সো পিভি ইকুয়াল টু আরটি, 1 মোলে কত হচ্ছে, তাহলে যদি ডেরিভেটিভ করে দিই তাহলে পি ডিভি প্লাস, আচ্ছা পিডিবি খালি হবে না কিন্তু, কারণ এখানে ডেরিভেটিভ যখন করছি পিভি কেউ ধ্রুবক নাই, পিও চেঞ্জ হচ্ছে ভিও চেঞ্জ হচ্ছে, কারণ রুদ্ধতাপ প্রক্রিয়া বা সমষ্ণ প্রক্রিয়া দুটোতেই পি আর ভি উভয় পরিবর্তনশীল হয়। হ্যাঁ, তাহলে পি ডিভি প্লাস ভি ডিপি ইকুয়াল টু আর ডিটি। এবার টি ডি আর তো হবে না, কারণ আর তো অলওয়েজ কনস্ট্যান্ট না, আর তো ইউনিভার্সাল কনস্ট্যান্ট, তো আর ডিটি। তাহলে এখান থেকে যদি আমরা ডিটিটা বার করে নিই তাহলে ডিটি ইকুয়াল টু হবে পি ডিভি প্লাস ভি ডিপি ডিভাইডেড বাই আর, পুট ইট হেয়ার। সো এখান থেকে যদি আমরা 0 ইকুয়াল টু করি, সিভি রাখলাম, আর এখানে ডিটির জায়গায় পি ডিভি প্লাস ভি ডিপি ডিভাইডেড বাই আর প্লাস পি ডিভি, এটা যদি রাখি তাহলে এটা কী হবে, এদিকে করে দিলাম ডিভাইডেড বাই আর আছে, তো আটটাকে ওদিক গুণ করে দিচ্ছে, তাহলে লসাগু নিয়ে নিচ্ছি, তাহলে সিভি, হ্যাঁ পি ডিভি প্লাস সিভি ভি ডিপি প্লাস আর পি ডিভি, এরকম হলো, আর বাই আটটা ওদিন চলে গেলাম, 0 হয়ে গেল, ইজ ইকুয়াল টু 0। ওকে, দ্যাট ইমপ্লাইজ, এবার দেখো এখানে কি করলাম, আর আছে তো, আরকে যদি আমি সিপি মাইনাস সিভি করে দিই, করে দেখি নাকি, তাহলে আরকে আমরা সিপি মাইনাস সিভি করে দিচ্ছি, ঠিক আছে, তাহলে 0 ইজ ইকুয়াল টু এদিকে সিভি পি ডিভি প্লাস সিভি ভি ডিপি প্লাস সিপি পি ডিভি, সিপি মাইনাস সিভি পি ডিভি, এরকম হয়ে গেল। এবার দেখো সিভি পি ডিভি, সিভি পি ডিভিটা কেটে যাচ্ছে, তাহলে আলটিমেট যেটা দাঁড়ালো এদিকে সিভি ভি ডিপি আর এদিকে প্লাস সিপি পি আর ডিভি ইকুয়াল টু 0 দাঁড়ালো, তাই তো। আচ্ছা, উভয় পক্ষে যদি আমরা সিভি দিয়ে ভাগ করে দিই তাহলে এটা হবে শুধু ভি ডিপি, সরি সিভি দিয়ে ভাগ করি, হ্যাঁ আর সিভি দিয়ে ভাগ করি,
সিভি আর ভি পিভি, সিভি পিভি এটা দিয়ে ভাগ করছি। হ্যাঁ, মানে কী দিয়ে ভাগ করছি? উভয় পক্ষে সিভি পিভি এই পুরো সংখ্যাটা দিয়ে উভয় পক্ষে ভাগ করে দিচ্ছি। তাহলে সিভি সিভি কাটলো, ভিভি কাটলো, তাহলে এখানে শুধু বাঁচলো ডিপি বাই টি। দেখ বুঝলি কিনা, সিভি পি ডিভি, সিভি সিভি কাটলো, ভিভি কাটলো, শুধু ডিপি বাই বি প্লাস এখানে সিপি বাই সিভি গামা হয়ে গেল, পি আর পি কেটে গেল, ডিভি বাই ভি থাকলো খালি ইকুয়াল টু 0, 0 বাই সামথিং 0 তো হয়। এবার উভয় পক্ষে ইন্টিগ্রেশন নিয়ে নেয়, ইন্টিগ্রেশন তাহলে এদিকে হয়ে যাবে, এদিকে হয়ে যাবে কনস্ট্যান্ট, ঠিক আছে? যদি উভয় পক্ষে ইন্টিগ্রেশন নিই তাহলে ওই দিকটা হয়ে যায় কনস্ট্যান্ট। তাহলে এদিকে এটা গেলো এলএন পি প্লাস এটা গেলো গামা এলএন ভি ইকুয়াল টু কনস্ট্যান্টটাকে আমি করে দিলাম এলএনসি, কনস্ট্যান্ট তো কনস্ট্যান্টকে আমি নিজের মতো চেঞ্জ করতে পারি, ডাজন্ট ম্যাটার। এবার এটা হয়ে গেল গামাটা ভি এর মাথায় উঠে গেল, এলএন এর গুণ মানে এলএন এর যোগ, তাহলে এলএন পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু এলএন কনস্ট্যান্ট, উভয় পক্ষে এলএন উড়ে গেল, দেয়ারফর পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। ওহো, করতে পারলাম ডেরিভেশনটা। আর তোমার মাস্টার শিখিয়েছে মানলাম, তবু আমি করে দিলাম একবার। তাহলে এখান থেকে শিখলাম রুদ্ধতাপ প্রক্রিয়া যদি হয় তাহলে প্রথমত পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক হবে। আচ্ছা, নেক্সট আমরা ওয়ার্ক ডান শিখবো, একটু কাজটা ভরে নিই। ওকে, সো এবার তাহলে পিভির এবার কি শিখবো? ওয়ার্ক ডান। ডাব্লিউ কী হয়? ডাব্লিউর জন্য আমরা এই জায়গাটা নিচ্ছি। হ্যাঁ, এই যে হয়ে গেল এই যে ডাব্লিউ ইকুয়াল টু কী হবে এখানে? নাথিং বাট মাইনাস সিভি ইন্টিগ্রেশন অফ ডিটি উইথ টিআই থেকে টিএফ, তাই তো? দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস সিভি টিএফ মাইনাস টিআই হয়ে গেল। সো ওয়ার্ক ডান ডাব্লিউ ইকুয়াল টু, যদি উল্টে ঘুরিয়ে লিখে এখানে সিভি ইন্টু টিআই মাইনাস টিএফ, এটা হলো ওয়ার্ক ডানের ফর্মুলা। আচ্ছা, এবার একটা জিনিস করা যায় যে সিভিটাকে যদি চেঞ্জ করতে যাই আমি করতেই পারি। দেখো আমরা জানি সিপি বাই, বারবার গোলটা দিয়ে দিচ্ছি কেন, সিপি বাই সিভি ইকুয়াল টু গামা, তাই তো? আবার জানি সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর। এখানে যদি আমি এদিকে সিভি দিয়ে ভাগ করি তাহলে এদিকে সিভি দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা হয়ে গেল গামা মাইনাস 1 ইকুয়াল টু আর বাই সিভি। তাহলে এখান থেকে সিভি ইকুয়াল টু হয় আর বাই গামা মাইনাস 1। এই সিভি মানটা এখানে বসাতে গেলে ডাব্লিউর আরেকটা ফর্মুলা হয়ে গেল যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হবে আর বাই গামা মাইনাস 1 ইন্টু টিআই মাইনাস টিএফ। এটাও লাগাতে পারি কাজে। হ্যাঁ, চলো এতগুলো বুঝলে, টপিক যা হলো মিটাই এবার। আচ্ছা, এখানে সব মিটিয়ে দিলাম, দেখে নাও, নোট ডাউন করে নাও। যারা জানো তারা স্কিপ করতে পারো, যারা জানো না একবার দেখে নাও, চেক করে নাও, ক্যালকুলেশনটা শিখে নাও, কাজে লাগবে। ওকে, নেক্সট যেটা আমাদের শিখতে হবে, এখন আমি অঙ্কে আসতে পারিনি এখনো, আই এম সরি, অঙ্কে আসছে এক্ষুনি। এরপরে যেটা শিখতে হবে সেটা হলো পিভি ইকুয়াল টু পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক হয়, পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক হয়। এটা আমরা জেনে ফেললাম কার ক্ষেত্রে? রুদ্ধতাপের ক্ষেত্রে। এবার রুদ্ধতাপে যেহেতু উষ্ণতা স্থির না, তো উষ্ণতার সাথে কি সম্পর্ক হতে পারে সেটা আমরা একবার চেক করে নেবো। এই সম্পর্কটা থেকে কীভাবে করে চেক করবো? আমরা জানি পিভি ইকুয়াল টু আরটি হয়, এটা তো হয়। এখান থেকে যদি আমরা পি এর মানটা নিয়ে নিই, পি এর মানটা কী হবে তাহলে বলো? আরটি বাই ভি। এই পি এর মানটা যদি এখানে পুট করে দিই তাহলে হবে আরটি বাই ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক, হবে কিনা? দ্যাট ইমপ্লাইজ আর তো ধ্রুবক চলে গেল ওদিকে, তাহলে টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু ধ্রুবক। তাহলে এটাও একটা কিন্তু ফর্মুলা হয়ে গেল। তাহলে এখান থেকে 1 নম্বর যদি এটা হয় রুদ্ধতাপের, তাহলে 2 নম্বর হবে টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু ধ্রুবক। এটা দিয়েও আমরা রুদ্ধতাপের অঙ্ক সলভ করতে পারবো। নেক্সট আবার যদি এটা করি, যেখান থেকে দ্যাট ইমপ্লাইজ ভি যদি নিই তাহলে আরটি বাই পি হবে, পুট ইট হিয়ার, এরপর হবে পি ইন্টু আর টি বাই ভি, নাকি আরটি বাই পি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক। দ্যাট ইজ ইকুয়াল টু পি আর টু দি পাওয়ার গামা নিলাম না, ওদিকে ধ্রুবক করে দেবো, টি টু দি পাওয়ার গামা বাই পি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক। দ্যাটস মিন পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা টি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক। তাহলে এটা একটা ফর্মুলা। 3 নম্বর ফর্মুলা কি? পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা আর টি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক। তাহলে কোনো অঙ্কে
পি আর ভি এর গল্প বললে 1 নম্বর ফর্মুলা ইউজ করবো রুদ্রতাপ কথাটা বলা দেওয়ার পর। যদি টি আর ভি এর গল্প বলে তাই 2 নম্বর, আর যদি পি আর টি এর গল্প বলে 3 নম্বর। তাহলে আমরা রুদ্রতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে এই 3টা ফর্মুলা ইউজ করতে পারবো। ওয়ার্ক ডান বললে এই ফর্মুলাটা ইউজ করবো। এই হলো আমাদের রুদ্রতাপ প্রক্রিয়ার গল্প। এই অঙ্কটা আশা করি এইটুকু দিয়ে হয়ে যাবে। যদি আরও কিছু লাগে তাহলে পরে দেখছি। চলো, 27 ডিগ্রি উষ্ণতায় শুষ্ক বায়ুকে রুদ্ধতাপ প্রক্রিয়ায় সংক্রমিত করে আয়তন 1/3 করলে উষ্ণতা বৃদ্ধি কত হবে? তো প্রাথমিক উষ্ণতা T1 = 27 + 273 = 7 3 10 7 2 9 1 10 2 1 3 300 কেলভিন। ওকে, তখন আয়তন V1 = V ধরি আর কি। ওকে, এরপরে কি সংক্রমিত করে আয়তন V2 করলাম কত? V/3। ওকে, উষ্ণতা বৃদ্ধি কত হবে, মানে উষ্ণতা কতটা বাড়বে পরে চেক করছি। আগে উষ্ণতা কত হবে দেখে নিই। T2 = কত? লেটস চেক T2 কত, তাই তো নাকি উষ্ণতা কত সেটা হবে দেখি। তাহলে আমরা জানি T V⁻⁻1 = ধ্রুবক, জানি তো ভাই। তাহলে এখান থেকে বলতে পারি T1 V1⁻⁻1 = T2 V2⁻⁻1। দ্যাট ইমপ্লাইজ এখান থেকে বলতে পারি V1/V2⁻⁻1 = T2/T1। পাঠ করলাম। আচ্ছা, এবার V1 কত? V1 হলো V, V2 কত? V/3 T2⁻⁻1 = T2 কত? T2 300, সরি বের করতে হবে T2, T1 300। আচ্ছা, এখান থেকে VB কেটে যাচ্ছে, উপরে উঠে গেলে 3/V3। তাহলে 3 টু দি পাওয়ার গামা কত? 1.4 1.4 - 1 = T2/300। দ্যাট ইমপ্লাইজ T2 = 300 × 3 টু দি পাওয়ার 1.4 থেকে 1 বাদ দিলে 0.4। এবার এটা একটু যে ক্যালকুলেশন করতে হবে। 3 টু দি পাওয়ার 0.4। এটা কেমন করে ক্যালকুলেশন করবো? এটা তো তোমার ক্যালকুলেটর লাগবেই। এটা যদি ক্যালকুলেশন করো তো ক্যালকুলেট করতে হবে। প্রসেসটা দেখে নাও, ক্যালকুলেট করছি। এটা ক্যালকুলেট করে দাঁড়ালো 465.5 কেলভিন, তাই না? তাই বলো 465.5। হ্যাঁ, কেলভিন, তাই হলো। ওকে, তো হয়ে গেল T2। তাহলে T1 ছিল 300, T2 হলো 465.5 কেলভিন। তাহলে কত বেড়েছে? আচ্ছা দেখো, বেড়েছে বের করতে হবে ডিগ্রি সিতে কিন্তু, হ্যাঁ, কিন্তু যদি কেলভিনও বের করো ডাজেন্ট ম্যাটার, কারণ বৃদ্ধিটা সবসময় একই হয়। ওকে, উত্তরটাকে 465 থেকে 300 বাদলে 165 হয়। উত্তর কি 165 আছে? হ্যাঁ, ঠিকই আছে, অসুবিধা নেই। দেখো এখানে কিন্তু T2 তোমার 465.5 কেলভিন হলো, হ্যাঁ, T1 300 কেলভিন। অর্থাৎ বৃদ্ধি কত? বৃদ্ধি হলো 465.5 - 300, দ্যাট ইজ ইকুয়াল টু 165.5 কেলভিন। ওকে, এবার যেটা উষ্ণতা বৃদ্ধি হয় না বা হ্রাস হয় সেটা ডিগ্রি সি স্কেলে যা হয় কেলভিন স্কেলে সেম হয়, তো অসুবিধা হবে না। উত্তর তোমার ডিগ্রি সিতে আছে, তুমি ডিগ্রি সিতেই এটা লিখতে পারো 0.5 ডিগ্রি সি, ঠিক আছে? কিন্তু এটাকে ডিগ্রি সিতে লেখা যাবে না, এটাকে তোমাকে কেলভিনটাকে ডিগ্রি সি করতে হবে, ঠিক আছে? তখন যদি এটা ডিগ্রি সি করো তাহলে এটাকে 300 থেকে না 27 থেকে বাদ দিতে হবে। ওকে, তাহলে আশা করি প্রথম অঙ্কটা বুঝতে পারলে। চলো নেক্সট। 27 ডিগ্রি উষ্ণতায় 20 গ্রাম হাইড্রোজেন গ্যাসকে সমষ্ণ প্রক্রিয়ায় সংক্রমিত করে আয়তন 1/4 করা হলো। কৃতকার্য নির্ণয় করো। কোন প্রক্রিয়া? সমষ্ণ। কৃতকার্য W = RT ln V2/V1। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, এটা ফর 1 মোল। যদি n মোল হয় তাহলে n RT ln V2/V1। তাহলে W বের করতে হবে। W = n RT ln ln V2/V1, তাই তো? চলো, n কত? 20 গ্রাম হাইড্রোজেন, তাহলে 20 ডিভাইডেড বাই হাইড্রোজেন মানে 2, H2 2, তার মানে W/m 10 মোল। আর কত? 8 পয়েন্ট, আর এবার কত?
আগের অঙ্ক থেকে দেখি 8.31 জুল পার মোল পার ডিগ্রি সি 8.31 জুল পার মোল পার ডিগ্রি সি টি টি কত 27 ডিগ্রি সি 300 তাই তো আচ্ছা ভি2 কত সমমিত করে আয়তন 1/4 করা হলো যদি v1টা v হয় তাহলে v2 হবে v1/4 পুট ইট হিয়ার 10 8.31 300 ln v1/4 ডিভাইডেড বাই v1 তাই তো মানে v/4 ডিভাইডেড বাই v তাই তো প্রাথমিকের 4 ভাগের 1 ভাগ দ্যাট ইজ 10 8.31 ইন্টু 300 ইন্টু ln 1/4 এটা ক্যালকুলেশন করতে হবে এটা ক্যালকুলেশন করে নেগেটিভ অ্যান্সার আসবে না নেগেটিভে ক্যালকুলেশন করলে যেটা অ্যান্সার হবে ক্যালকুলেট করে দেখে নাও আমি উত্তর দেখছি আচ্ছা এখানে আর্গে আছে 34.35 ইন্টু 10 আর্গ 34.35 ইন্টু 10 আর্গ মানে অবশ্যই তোমার আসবে এখানে 10⁻³ জুল দ্যাট ইজ ইকুয়াল টু 34.35 ইন্টু মানে 35 ইন্টু 10⁻10 আর্গ করে নাও ঠিক আছে ও আচ্ছা এটা ln 1/4 কিন্তু নেগেটিভ হয় মানে অ্যান্সারটা আলটিমেট নেগেটিভ আসবে যে নেগেটিভটা বোঝাবে যে এখানে গ্যাসের উপর কার্য করা হচ্ছে ঠিক আছে গ্যাসকে তুমি সংঘনিত করছো গ্যাসের উপর যখন কার্য করা হয় তাহলে অ্যান্সারটা নেগেটিভ হয় ওকে আয়তন সংকোচন আয়তন প্রসারণ করলে ওয়ার্ক ডান পজিটিভ হয় সংকোচন করলে কিন্তু ওয়ার্ক ডান নেগেটিভ হয় পি ডিবি v2 - v1 যদি এটা নর্মালি বুঝতেই পারছো আয়তন বৃদ্ধি পেলে পজিটিভ ওয়ার্ক হ্রাস পেলে কিন্তু নেগেটিভ ওয়ার্ক ওকে সো অ্যান্সার হবে 34.35 10⁻10 আর্গ ওকে যদি তোমার আলাদা হয় ডাজন্ট ম্যাটার যেটা আসবে সেটাই অ্যান্সার এটা মেন একদম মেন ক্যালকুলেশন করে যেটা হবে সেটাই চলো নেক্সট 18 কি বলছেন কোনো গ্যাসকে দ্রুত সংক্রমিত করে তার চাপ 27 গুণ করলে গ্যাসের উষ্ণতা বৃদ্ধি কত হবে ওই গ্যাসের প্রাথমিক উষ্ণতা 27 ছিল ডিগ্রি সি গামা 1.5 এখানে দ্রুত কথাটা যেই বলে দিয়েছে তোমাকে বুঝে নিতে হবে কিন্তু এটা একটা রুদ্ধতা প্রক্রিয়া এবার দেখতে হবে কি কি বলেছে চেঞ্জ চাপ 27 গুণ করেছি মানে চাপ চেঞ্জ করা হচ্ছে আর উষ্ণতা বৃদ্ধি মানে উষ্ণতা চেঞ্জ দেখতে হবে চাপ আর উষ্ণতা নিয়ে যেটা হয় সেটা হলো দিস ফর্মুলা p⁻1 - গামা আর t⁻ গামা ইকুয়াল টু ধ্রুবক তাহলে কি p⁻1 - গামা আর t⁻ গামা ইকুয়াল টু কি ধ্রুবক তাহলে এখান থেকে ক্যালকুলেশনটা কঠিন হবে আদারওয়াইজ ব্যাপারটা সহজ কিন্তু ক্যালকুলেশন কিন্তু তোমাকে ক্যালকুলেটারে করতে হবে তাহলে p1 1 - গামা t1 গামা ইকুয়াল টু p2 1 - গামা ইকুয়াল ইন্টু t2 গামা দ্যাট ইজ এখান থেকে বলতে পারি p1/p2 টু দি পাওয়ার 1 - গামা ইকুয়াল টু t2/t1 টু দি পাওয়ার গামা p1 কত p1 বলেছে সংক্রমিত করে তার চাপ 27 গুণ করলাম মানে ইনিশিয়াল চাপ যদি p হয় ফাইনাল চাপ 27p তাহলে p1 যদি p হয় তাহলে p2 হলো 27p টু দি পাওয়ার 1 - গামা কত 1.5 ইজ ইকুয়াল টু t2 কত বের করতে হবে আমাকে আর t1 কত 27 মানে 300 ওকে টু দি পাওয়ার গামা মানে 1.5 এটা ক্যালকুলেশন করে তোকে t2টা বের করতে হবে বাপরে বাপ pp কেটে গেল তাহলে 1/27 টু দি পাওয়ার -0.5 ইকুয়াল টু t2/300 টু দি পাওয়ার 1.5 1/27 টু দি পাওয়ার -½ তাই তো -½ is equal to t2 to the power 1.5 by 300 to the power 1.5
that implies T2 to the power 1.5 equal to 300 to the power 1.5 divided by 27 to the power minus half. এখান থেকে T2 বার করতে হবে, ক্যালকুলেশন করে দেখ কত হচ্ছে। ক্যালকুলেট কি করতে পারা যায় এগুলো? 1.5 আছে, এটা 1.5 কে হাফ যদি ধরি রুট 300 হবে। ঝামেলা আছে করে না, ক্যালকুলেশন টিপে দিচ্ছি। ক্যালকুলেশন চিপলে এটা হবে, টিপ করলে হবে এটা 900। হ্যাঁ, এটা মানে ওভারঅল যদি এরকম নিস আগে 300 টু দি পাওয়ার 1.5 ডিভাইডেড বাই 27 টু দি পাওয়ার মাইনাস হাফ টু দি পাওয়ার 1/1.5 ইকুয়াল টু হবে 900 কেলভিন। দেয়ারফর বৃদ্ধি সমান সমান হবে কত ছিল? এদিকে 900 আর এদিকে 300, 600 কেলভিন আর 600 ডিগ্রি সি। বৃদ্ধি যেহেতু কোনো ডাজন্ট ম্যাটার, যে স্কেলই কর একই হয়। ওকে ওকে, চলো নেক্সট ক্যালকুলেশনগুলো করতে হবে। হ্যাঁ, 19, একটা গ্যাসের প্রারম্ভিক আয়তন 1 লিটার, চাপ 16 ATM, চাপের সমান আর কি, বায়ুমণ্ডলীয় চাপ সমান আর কি 16 ATM আর কি। রুদ্ধতা প্রক্রিয়ায় গ্যাসের প্রসারণ হওয়ায় শেষ পর্যন্ত গ্যাসের চাপ 2 ATM এর সমান হয়। আচ্ছা, তো অন্তিম আয়তন কত? গামা দেওয়া আছে, তার মানে কি এখানে আয়তন আর চাপ ও রুদ্ধতা বলে দিয়েছে, তার মানে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক করে নেবে বাকিটা। P1 V1 টু দি পাওয়ার গামা ইকুয়াল টু P2 V2 টু দি পাওয়ার গামা। P1 বাই P2 ইকুয়াল টু V2 বাই V1 টু দি পাওয়ার গামা। P1 কত? P1 কত? P1 কত? P1 কত? 16। P2 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 কত? P2 কত? 2। V2 V2 কত? V2 কত বের করতে হবে। V1 V1 কত? 1 টু দি পাওয়ার গামা কত? 3/2। 8 equal to V2 to the power 3/2, that is V2 equal to 8 to the power 2/3, 8 to the power 2/3 মানে 2/3 মানে 1/3, 8 to the power 2/3 অঙ্ক করবো, তাই তো আসলো। 8 2 16, 8 to the power 2/3 মানে 16 to the power 1/3। কিউব রুট অফ 16, কিউব রুট অফ 16 কত হয়? 4 4 16, 8 to the power 2/3 অ্যান্সার কত আছে? 4 লিটার, মানে অ্যান্সারটা 4 আসবে। কিন্তু কেমন করে যে এগুলো প্রবলেম ভুলেই যাচ্ছি। 8 to the power 2/3, 8 স্কোয়ার করলাম টু দি পাওয়ার 1/3 করলাম, 64 টু দি পাওয়ার 1/3, 1/3 মানে কিউব রুট অফ 64 মানে 4। এটা সহজ ছিল, এটা করা গেল। চলো সবটা করা যাবে না তো, 4 লিটার। চলো নেক্সট কি বলেছে? 10 ডিগ্রি উষ্ণতায় কোনো আদর্শ গ্যাস রুদ্ধতা প্রক্রিয়ায় সংক্রমিত করে এর আয়তনে 1/4 আনা হলো। গ্যাসটির চূড়ান্ত উষ্ণতা কত? মানে আয়তন আর উষ্ণতা, আয়তন উষ্ণতা, আয়তন উষ্ণতা রুদ্ধতাপ, আয়তন উষ্ণতা রুদ্ধতাপ। নাম্বার 2, T V টু দি পাওয়ার গামা -1 ইকুয়াল টু ধ্রুবক। T1 V1 টু দি পাওয়ার গামা -1 ইকুয়াল টু T2 V2 টু দি পাওয়ার গামা -1। T1 বাই T2 ইজ ইকুয়াল টু V2 বাই V1 টু দি পাওয়ার গামা -1। T1 কত? T1 কত? 10 ডিগ্রি, 10 ডিগ্রি সাথে 273 অ্যাড করলে 283 ডিভাইডেড বাই T2 কত বের করতে হবে। V2 কত? V2 কত? গ্যাসটির আয়তন 1/4 আনা হলো মানে V/4, তাহলে V1 কত? V টু দি পাওয়ার গামা কত? 1.4 - 1, দ্যাট ইজ 283 বাই T2 ইকুয়াল টু VV কেটে যাচ্ছে 1/4 টু দি পাওয়ার 0.4, that is T2 equal to 283 into 1/4 to the power 0.4 নাকি না 1 হচ্ছে 0.4 এটা 4 to the power 0.4, তাই তো
মানে 283 ইন্টু 4 টু দি পাওয়ার 4/10, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 283 ইন্টু 4 টু দি পাওয়ার 2/5, দ্যাট ইজ 283 ইন্টু 4 টু দি পাওয়ার 2/5, 4 টু দি পাওয়ার 2/5 যদি দেখো মানে 4-এর স্কোয়ার আগে 16, 16 টু দি পাওয়ার 1/5, মানে 16 টু দি পাওয়ার 1/5 মানে 5টা নিতে হবে। 16, 2 দুগুণে 4, 4 দুগুণে 4টা হয়, তো কেমন করে হবে বের করতেই হবে তোমাকে। 16 টু দি পাওয়ার 1/5 তোমাকে ক্যালকুলেশন করতেই হবে। যাই হোক, এটা গুণ করলে যেটা পাবে ক্যালকুলেশন করলে 283 ইন্টু 16 টু দি পাওয়ার 1/5 ক্যালকুলেশন করলে যেটা হচ্ছে সেটা হলো 492.7, 492.7 কেলভিন হয়ে গেল। তাহলে ফাইনাল উষ্ণতা কত? 492.7 কেলভিন। এবার যেহেতু এখানে বৃদ্ধি বাড়ানি ফাইনাল উষ্ণতা বলেছে, অর্থাৎ এটাকে ডিগ্রি করতে গেলে এখান থেকে 273 বাদ দিতে হবে। 492.7 মাইনাস 273.0 যদি ভাবি তাহলে 0.7 হয়ে গেল। 12 থেকে 3 গেলে 9 3 12, 10 11 12, 9 থেকে 8 গেলে 1, 4 থেকে 2 গেলে 2, 219.7 ডিগ্রি সি। মিলল উত্তর? ঠিক আছে, এখানে 42 আছে, ঠিক আছে, কাছাকাছি। চলো নেক্সট। 27 ডিগ্রি উষ্ণতা সম্পন্ন কোনো আদর্শ গ্যাসকে হঠাৎ সংক্রমিত করে তার চাপ প্রাথমিক চাপের তুলনায় 8 গুণ করা হলো। যদি গ্যাসের গামা 1.5 হয় তাহলে চূড়ান্ত উষ্ণতা বা উষ্ণতা বৃদ্ধি কত হবে? হঠাৎ সংক্রমিত করা মানেই দ্রুত, হঠাৎ করে করা মানেই রুদ্ধতাপ। রুদ্ধতাপ আবার কি হচ্ছে? রুদ্ধতাপের সাথে আবার দেখছি কি চাপ চেঞ্জ হয়েছে আর উষ্ণতা চেঞ্জ হয়েছে। তাহলে চাপ আর উষ্ণতার মধ্যে ফর্মুলা হলো P টু দি পাওয়ার 1 মাইনাস গামা আর T টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক। That is P1 to the power 1 minus gamma, T1 to the power gamma, P2 to the power 1 minus gamma, T2 to the power gamma. That is P1 by P2 to the power 1 minus gamma equal to T2 by T1 to the power gamma. अब पढ़ने का प्राथमिक चापेर 8 गुण करा हलो, ताहले এটা যদি P হয় তাহলে এটা 8P 1 minus gamma কত 1.5 equal to T2 কত সাদা যদি ছিল কত বের করতে হবে? T2 বাই 300 টু দি পাওয়ার 1.5। এই অঙ্কটা কি করলাম আগে? না মনে হচ্ছে। 1/8 টু দি পাওয়ার মাইনাস হাফ ইকুয়াল টু T2 বাই 300 টু দি পাওয়ার 3/2। Okay, that is 1/8 to the power minus half মানে কি ছিল? হাফ মানে রুট ইনভার্স মানে 1/√। ছেড়ে ঝামেলা গিয়ে লাভ নাই। এখান থেকে T2 ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা বের করে লাভ আছে, তাই না? এই ক্যালকুলেশনগুলো কিন্তু ওরা একটু শিখতে হবে, ঠিক আছে? একটু ভাবছি কীভাবে করা যায়। এক সেকেন্ড দাঁড়া, আমি পারছি না, তোরা যদি পারিস কোনোভাবে ক্যালকুলেশন করতে এগুলো সহজে, কোনো উইদাউট ক্যালকুলেটার, তো আমাকে একটু জানাস। হ্যাঁ, তো এখান থেকে T2 ক্যালকুলেশন করলে যেটা বেরাবে সেটা হলো উত্তর দেখে নিচ্ছি আমি, বা ক্যালকুলেশন করে নিচ্ছি ক্যালকুলেটারে। এদিকে 300 টু দি পাওয়ার 3/2 ইন্টু 1/8 টু দি পাওয়ার মাইনাস হাফ করলে তোমার হবে 600 কেলভিন। ওকে, তাহলে প্রথমে কত ছিল? 300, এখন 600, তাহলে বৃদ্ধি ইকুয়াল টু 300 কেলভিন और 300 ডিগ্রি সি। চলো 21 কমপ্লিট। নেক্সট 22 নম্বর কি বলছে? 1 ATM প্রমাণ চাপে 40 মিটার কিউব আয়তনের একটি ঘরের ভেতরের বায়ুর অভ্যন্তরীণ শক্তি নির্ণয় করো। দেওয়া আছে গামা ইকুয়াল টু 1.41। আচ্ছা,
গামা ইকুয়াল টু 1.41 গামা দেওয়া আছে। তো গামা দেওয়া আছে, গামা থেকে তোমাকে বুঝতে হবে যে গ্যাসটা মোনোঅ্যাটমিক নাকি ডায়াটমিক না পলিঅ্যাটমিক। দেখো মোনোঅ্যাটমিকের ক্ষেত্রে সিপি হয় হলো আর ইন্টু 1+F/2 আর সিভি হয় F/2 আর, তাই তো, সিপি আর সিবি। তাহলে গামা ইকুয়ালিটি যদি চেক করো, একটু চেক করতে হবে, হ্যাঁ, এখান থেকে যদি গামা ইকুয়ালিটি চেক করো, গামা ইকুয়ালিটি হয় সিপি বাই সিবি। হ্যাঁ, তো সিপি কত দেখলাম, সিপি হলো আর ইন্টু 1+F/2, ওকে, ডিভাইডেড বাই সিভি হলো F/2 আর। এখান থেকে আর আর কেটে গেলে 1/F/2 করলে 2/F আর F/2 কেটে গেল মানে 1। তাহলে গামা ইকুয়াল টু হয় 2/F + 1। এবার এই গামার মানটাই দেওয়া আছে 1.41। এখান থেকে আমার এফ এর মানটা পেয়ে যাবো। হ্যাঁ, ডিগ্রিজ অফ ফ্রিডমটা লাগবে। কেন লাগবে? কারণ ডায়াটমিক না পলিঅ্যাটমিক জানতে হবে। সাধারণত এমনি বোঝাই যায় যে ঘরের ভেতরে যে গ্যাস থাকে সেটা কি নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে কি হয়, অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড এই তো সার্কুলেট করে। তো বা ম্যাক্সিমাম নাইট্রোজেন হতে পারে, তাহলে কি বায়ুমণ্ডল মানেই ডায়াটমিক গ্যাসই থাকে। হ্যাঁ, তো এমনি বুঝতেই পারো যে এটার মানে ডিগ্রিজ অফ ফ্রিডম 5 হবে, কারণ এটা তোমার ডায়াটমিক গ্যাস। তাও তুমি এই ফর্মুলা দিয়েও বের করে নিতে পারো যে গামা ইকুয়াল টু সিপি বাই সিবি হয়। তাহলে সেই গামা ইকুয়াল টু ফর্মুলা হয় আর একটা 2/F + 1, যেখানে F হলো ডিগ্রিজ অফ ফ্রিডম। তাহলে এখান থেকে F বের করতে গেলে হবে এটা কত, 141 ডিভাইডেড বাই 100, কত 141 ডিভাইডেড বাই 100। তো নিয়ার অ্যাবাউট 40 ধরলাম এটাকে, 2/F + 1। তাহলে নিয়ার অ্যাবাউট যদি এটাকে 40 ধরি তোমার, তাহলে এটা 40 ধরলাম, তাহলে এটা 0.14/10 ইকুয়াল টু 2/F + 1। তো এখান থেকে 2/F ইকুয়াল টু যদি বলি -1, 10 লসাগু 14 - 10, that is 4/10, that implies 2 to the 4, that implies F equal to 5। তাহলে এখান থেকেও তুমি পেয়ে যেতে পারো যে ডিগ্রিজ অফ ফ্রিডম 5 হলো। আচ্ছা, এবার কি চাইছে অভ্যন্তরীণ শক্তি? অভ্যন্তরীণ শক্তি ফর্মুলা কই, U ইকুয়াল টু হয় F/2 RT। তাহলে F কত এখানে 5, তো 5/2 RT হয়ে গেল অঙ্ক। এবার আর T এর মান দেওয়া নাই, তাহলে করসপন্ডিং কি দেওয়া আছে, চাপ আর আয়তন। তো আমরা অবশ্যই জানি যে PV ইকুয়াল টু RT। সো এখান থেকে U ইকুয়াল টু বলতে পারি 5/2 PV। সো 5/2 P এর মান কত, P এর মান হলো 1 ATM। 1 ATM মানে বলছে 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। আর V এর মান কত, 40 মিটার কিউব 40। দ্যাট ইজ ইকুয়াল থেকে বলতে পারি 2 × 40 আর এদিকে 5 × 100 আর 10⁵ মানে 10⁷ জুল। হয়ে গেল, প্রবলেম সলভ। খুবই ইজি প্রবলেম ছিল। ওকে, চলো নেক্সট 23 নম্বর। কোনো পারমাণবিক বিস্ফোরণের পরে 3 × 10⁵ কে তাপমাত্রায় 15.24 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি আগুনের গোলা সৃষ্টি হলো। মানে একটা আগুনের গোলা সৃষ্টি হয়েছে যার ব্যাসার্ধ 15.24 মিটার আর টেম্পারেচার 3 × 10⁵ কেলভিন। ভালো কথা। যদি ধরে নেওয়া যায় যে ঘটনাটা রুদ্ধতাপ প্রক্রিয়ায় ঘটেছে, তাহলে বিস্ফোরণের 100 মিলিসেকেন্ড পর যখন তাপমাত্রা 3 × 10⁵ কে, তখন গোলাটির ব্যাসার্ধ কত? আচ্ছা, টাইমের এখানে ম্যাটার না, ম্যাটার হলো যে একটা গোলা আছে, তৈরি হয়েছে, সেই গোলাটার টেম্পারেচার 3 × 10⁵, আর তখন ওর ব্যাসার্ধ 15 × 2 এবার গোলা মানে গোল, তো তাহলে ওর ব্যাসার্ধ দেওয়া আছে মানে আয়তন বের করা যাবে 4/3 πr³ দিয়ে। ভালো কথা। মানে যখন ওর আয়তন 15 মানে সামথিং অ্যারাউন্ড 15.24 ব্যাসার্ধ নিয়ে 4/3 πr³ করে, তখন ওর টেম্পারেচার 3 × 10⁵ এবার রুদ্ধতাপ প্রসেস ঘটে 100 মিলিসেকেন্ড পর টেম্পারেচারটা যখন কমে 10⁻³ কেলভিন হয়েছে, তখন গোলাটার আয়তন কত সেটা বের করলেই ব্যাসার্ধ বেরিয়ে যাবে। ঠিক আছে? তো মানে এক কথায় আয়তন আর টেম্পারেচারের মধ্যে সম্পর্ক রুদ্ধতাপ প্রক্রিয়ায়। তো আয়তন আর টেম্পারেচারের মধ্যে সম্পর্ক রুদ্ধতাপ প্রক্রিয়ায় কই, আয়তন আর টেম্পারেচারের মধ্যে সম্পর্ক রুদ্ধতাপ প্রক্রিয়ায় মানে সূত্র নম্বর 2। তো উই নো T(V⁻⁻1) ধ্রুবক, দ্যাট ইজ T1 V1⁻⁻1 T2 V2⁻⁻1, that is V1/V2
v2 বের করতে হবে এখন। তাহলে t1 বাই t2 ইকুয়াল টু v2 বাই v1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 বলতে পারি। t1 বাই t2 দ্যাটস মিন v2 বাই v1 ইজ ইকুয়াল টু বলতে পারি t1 বাই t2 টু দি পাওয়ার 1 বাই গামা মাইনাস 1। ওকে ব্যাস, তো দ্যাটস মিন v2 ইকুয়াল টু v1 ইন্টু t2 সরি t1 বাই t2 টু দি পাওয়ার 1 মাইনাস 1 বাই গামা মাইনাস 1, এটাই তো, আর কিছু হচ্ছে কি? ব্যাস বসা v2 মান, তাহলে আয়তনটা বেরিয়ে যাবে, তাহলে আয়তন থেকে ব্যাসার্ধ হয়ে যাবে v1 কত 4/3 পাই আর কিউব মানে 15.24 তার কিউব ইন্টু t1 কত 3 ইন্টু 10 টু দি পাওয়ার 5, t2 কত 3 ইন্টু 10 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 1 বাই গামা কত 5/3 মাইনাস 1 4/3, আর এই v2টা কত হবে? v2 হবে হলো 4/3 পাই আর ড্যাশ কিউব, তাই তো? নতুনটা যদি আর ড্যাশ ধরি ব্যাসার্ধ পেয়ে যাবো তাহলে এখান থেকে, তাহলে 4/3 পাই এদিকে 15.24 তার কিউব ইন্টু এদিকে 3 কাটলো মানে কথায় 10 স্কোয়ার 100, তাহলে 10 স্কোয়ার ইন্টু এদিকে 3 5 থেকে 3 গেলে 2/3 মানে 3/2 কেটে গেলো 10 কিউব মানে 1000, তারপরে 4/3 পাই 15.24 তার কিউব ইন্টু 1000, তাই তো? 10 কিউব মানে 1000, 4/3 পাই 4/3 কেটে গেল, তাহলে আর ড্যাশ ইকুয়াল টু 15.24 ইন্টু এখান থেকে কিউব হলো এটা 10, দ্যাট ইজ 152.4 মিটার। খেলা শেষ। দেখ বুঝলি কিনা? খুবই সিম্পল প্রবলেম, বুঝে গেল কিনা? দেখো ক্যালকুলেশন এটা খুব সহজ ছিল, খুব একটা জটিল ক্যালকুলেশন ছিল না। ঠিক আছে, এইসব প্রবলেমগুলো নিট ফিটে দেয় যাতে ক্যালকুলেশনটা সহজে হয়। হ্যাঁ, আর কিছু জটিল ক্যালকুলেশন যেটা ক্যালকুলেটার লাগবে সেটা তো কিছু করার নেই, ওগুলো প্রবলেম সাধারণত মানে নেগলেক্ট করে, আবার কিছু ক্ষেত্রে নেগলেক্ট করে না নিটেও। তোমার ওই যে লগ ফগের ভ্যালুগুলো মুখস্থ করে নিতে হয়, log 2 কত, লগ যেগুলো মেনলি আসে, হ্যাঁ কিছু মুখস্থ করে রাখতে হয়। হ্যাঁ চলো নেক্সট 24, এখানে আমরা প্রথমবার এনট্রপি সম্বন্ধে জানবো, যেটা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সের পরে রয়েছে। আচ্ছা করি সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স তোমরা জানো। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স কী বলছে? ফার্স্ট ল তো এনার্জির কনজারভেশন ল বলে, যে হিট দিলে সেটা দুটোভাবে কাজ করে, একটা হলো ওয়ার্ক ডান হয়, একটাতে ইন্টারনাল এনার্জি বৃদ্ধি পায়। সেকেন্ড লতে বলছে যে এখানে দুজনের বিবৃতি আছে, একটা ক্লসিয়াসের একটা কেলভিন প্ল্যাঙ্কের। ক্লসিয়াস বলছে যে কোনো অটোমেটিক মেশিন নেই বা স্বয়ংক্রিয় যন্ত্র নাই যেটা তোমার নিম্ন তাপমাত্রা থেকে হিটকে উচ্চ তাপমাত্রা নিয়ে যেতে পারে। এর মানে কি? যেমন চা কি ঠান্ডা থেকে অটোমেটিক গরম হয়? গরম থেকে ঠান্ডা হতে পারে, যদি মানে ঠান্ডা চাকে গরম করতে গেলে তোমাকে আবার গ্যাসে বসাতে হবে, মানে এক্সটার্নাল হিট দিতে হবে, অটোমেটিক তো হবে না, গ্যাস জ্বালাতে হবে, তাই না? আর কেলভিন প্ল্যাঙ্ক কি বলছে? যে কোনো অটোমেটিক মেশিন নেই যেটা 100% এফিশিয়েন্ট, মানে তাপকে পুরোপুরি 100% কার্যে রূপান্তরিত করতে পারবে। ঠিক আছে, এটাই সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স বলছে। এখান থেকেই এনট্রপি ধারণা প্রথম আসে, যে এনট্রপিটা কি, হোয়াট ইজ দ্য মেজারমেন্ট অফ এনট্রপি। এনট্রপি মানে বুঝতে পারছো, এনট্রপি মানে ডিসঅর্ডারনেস বা বিশৃঙ্খলা। বিশৃঙ্খলা মানে সিস্টেমেটিক না, নন সিস্টেমেটিক হয়ে যাওয়া, ঠিক আছে, অর্ডার মেনটেন না করা, আগোছালো, এইসব বিষয়টাকে বলে এনট্রপি। এনট্রপি মেজারমেন্ট অফ আগোছালো। মানে ফর এক্সাম্পল যে কোনো মানে অটোমেটিক সিস্টেমের এনট্রপি কোনোদিনই কমবে না, অটোমেটিক সিস্টেম মানে এনট্রপি বাড়বে। ফর এক্সাম্পল যদি এক্সটার্নাল কোনো এফেক্ট কাজ না করে, অটোমেটিক যদি কোনো সিস্টেম চলে অটোমেটিক, ঠিক আছে, কোনো এক্সটার্নাল এফেক্ট ছাড়া, তাহলে কিন্তু তার এনট্রপি বা অগোছালোনেস বা ডিসঅর্ডারনেস বাড়ে, কোনোদিন কমে না, মানে এনট্রপি এক কথায় বাড়ে। ফর এক্সাম্পল যদি একটা এক্সাম্পল দিই, মনে করো স্কুলে যদি টিচাররা এফেক্টিভ না হয়, মানে টিচাররা কিছু না বলে, তো তুমি কোনোদিন রোজ গিয়ে অর্ডার মেনটেন করে বসবে? প্রেয়ার লাইনে যদি টিচাররা বা ক্লাস ক্যাপ্টেনরা বলতে পারবো, ভলেন্টিয়ার্স হিসাবে যারা থাকে, তারা যদি মেনটেন না করে, তোমরা ঠিকঠাক লাইন দাঁড়াবে? টিচার দেখবে, একটা লক্ষ্য করে দেখবে যে টিচাররা আসার পর সবাই ঠিক হয়, নইলে আগোছালোভাবে থাকে না। তাহলে কোনো সিস্টেম যদি অটোমেটিক চলতো, কোনো এক্সটার্নাল এফেক্ট না থাকতো, স্পন্টেনিয়াস হতো, তাহলে কিন্তু
সেই এফেক্টটাতে কখনোই অর্ডার মানে ফলো হতো না, কখনোই সেটা সিস্টেমেটিক হতো না, সবসময় এটা কি আগোছালো হতো। এবং যত দেখবে যত এক্সটার্নাল এফেক্ট কম থাকবে, যত সিস্টেমটা অটোমেটিক হবে, তত জিনিসটা আগোছালোনেস বাড়বে, দ্যাটস মিন এনট্রপি বাড়বে। বুঝতে পারলে? মনে করো তোমার উপর যদি তোমার বাবা মার শাসন না থাকে, তোমার দুষ্টামি বাড়বে, দ্যাট ইজ এনট্রপি, নাথিং বাট। তার মানে তোমার এনট্রপি বাড়বে। আর যদি শাসন থাকে, তার মানে তুমি অর্ডার মেনটেন করবে, একটা সব কিছু ফলো করবে, নিয়ম মেনে চলবে, দ্যাট ইজ তোমার এনট্রপি কমবে। বুঝতে পারছো তো হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ এনট্রপি? এনট্রপি এটাই। এবং এনট্রপি কিন্তু মাপা যায় না, বোঝা যায় যে এনট্রপি বাড়ছে বা কমছে, কিন্তু মাপা যায় না। যদি মনে করো কোনো একটা প্রত্যাবর্তক সিস্টেম হয়, প্রত্যাবর্তক সিস্টেমটা কি? মনে করো একটা মানে সিস্টেম, মানে কি বলবো, যে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় গেল, বা একটা মানে হিট দিয়ে মনে করো ওয়ার্ক হলো বা কিছু একটা, সেরকম রিভার্সেবল হয়। মানে রিভার্স মানে প্রত্যাবর্তক মানে আবার রিটার্ন, যদি তুমি ওয়ার্কটা করো আবার হিটটা পেয়ে যাবে, মানে কোনো একটা প্রসেস যেটা রিভার্স করে। এক্ষেত্রে কিন্তু এনট্রপি চেঞ্জ 0 হয়। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, এনট্রপি মাপা যায় না, এনট্রপি মাপা যায় না, তবে চেঞ্জ ইন এনট্রপি মাপা যায়। মানে এনট্রপির কোনো সিস্টেমের কি পরিবর্তন হলো, আগে কি ছিল পরে কি হলো, সেটা মাপা যায়। মানে এনট্রপি এস দিয়ে লেখা হয়, এস ক্যান নট বি মেজার্ড। কোনো তুমি কতটা দুষ্টু সেটা মাপা যাবে না, তবে তুমি কালকের তুলনায় আজকে কতটা দুষ্টামি তোমার বাড়লো সেটা কিন্তু মাপা যায়। দ্যাট ইজ ডেল্টা এস কিন্তু মাপা যায়, বাট এস মাপা যায় না। ডেল্টা এস নাথিং বাট এস এফ মাইনাস এস আই, মানে তোমার ফাইনালি কতটা মানে এনট্রপি হলো আর কতটা এনট্রপি ছিল, এই ডিফারেন্সটা মাপা যায়। কি করে মাপা যায়? এটা মাপার ম্যাথামেটিক্যাল ফর্মুলার বলছি, তার আগে একটু কনসেপ্ট বলি আগে, যে যদি কোনো সিস্টেম স্পন্টেনিয়াস হয় বা মানে অটোমেটিক হয়, তাহলে অলওয়েজ এর এস এফ গ্রেটার দেন এস আই হবে, কখনোই কমবে না, ঠিক আছে? কিন্তু যদি কোনো এক্সটার্নাল এফেক্ট থাকে, যদি এক্সটার্নাল এফেক্ট থাকে, যদি অর্ডার বাড়ে, মানে অর্ডার মেনটেন হয়, ঠিক আছে, যদি স্পন্টেনিয়াস না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এনট্রপি কমবে। আর যদি কোনো প্রসেস প্রত্যাবর্তক হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে এনট্রপি চেঞ্জ হয় না, এসআই আর এসএফ সেম হয়, মানে নেট ডেল্টা এস 0 হয় প্রত্যাবর্তক প্রসেসের কাছে। মানে একটা প্রসেসের যদি আবার রিপিট করে, তাহলে প্রথমটাতে যেটা এনট্রপি চেঞ্জ হবে, পরটাতে সেম উল্টোতে চেঞ্জ হবে, সেজন্য নেটটা সেখানে 0 হয়। ওকে, তাহলে আমরা কি বললাম? ডেল্টা এস, তার মানে ডেল্টা এস গ্রেটার দেন 0 ফর দিস, মানে অপ্রত্যাবর্তক প্রসেস বা যে কোনো স্পন্টেনিয়াস প্রসেস, বা যেখানে মানে কোনো রকম এক্সটার্নাল এফেক্ট নেই। আর যদি নন স্পন্টেনিয়াস প্রসেস হয়, তাহলে ডেল্টা এস লেস দেন 0, আর যদি প্রত্যাবর্তক হয়, তাহলে সেক্ষেত্রে তো ডেল্টা এস ইকুয়াল টু 0 হয়। ওকে, এই গেল এনট্রপি ডেল্টা এস। এবারে ম্যাথামেটিক্যাল ডেফিনেশন আসি। যদি ম্যাথামেটিক্যাল ডেফিনেশন দেখো, তাহলে ডেল্টা এস ইকুয়াল টু হয় ডেল্টা কিউ বাই টি। মানে ডেল্টা কিউ মানে যে হিটটা ওকে দেওয়া হচ্ছে, এক্সটার্নাল হিট বলতে পারো, আর টি হলো টেম্পারেচার। এবার এটা তো বোঝা যাচ্ছে যে একটা সিস্টেম, মনে করো একটা সিস্টেমে গ্যাস পার্টিকেলস রয়েছে। ওকে, ভালো কথা। ওকে, এবার তুমি যদি একে হিট দাও বাইরে থেকে, তাহলে কি হবে? এর তো মানে এনার্জি পেয়ে গেল, এনার্জি পাওয়ার পর কি হবে? এরা আরও বেশি ছোটাছুটি করবে, এমনি তো ছোটাছুটি করছেই, এমনি তো ওদের এনট্রপি বেশি ছোটাছুটি করছে, অর্ডার মানে এক জায়গাতে স্থির নাই। কিন্তু যখন তুমি বাইরে থেকে এক্সটার্নাল এনার্জি দেবে, ডেল্টা কিউ বলো বা যাই বলো না কেন, শুধু কিউ দিয়েও বলতে পারো, তো সেক্ষেত্রে কি হবে? ওর ছোটাছুটির ভাব তো আরও বাড়বে, তাই না? তো যত হিট বাইরে থেকে দেবে, তত তার এনট্রপি বাড়বে, তত অগোছালোনেস বাড়বে, তত ডিসঅর্ডারনেস বাড়বে। সো এটা তো বোঝা যাচ্ছে ডেল্টা এস প্রপোর্শনাল টু ডেল্টা কিউ। ওকে, বাট প্রবলেমটা হয় এটা বুঝতে যে ডেল্টা এস ইনভার্সলি প্রপোর্শনাল টু টেম্পারেচার কী করে হয়? আমরা তো জানি টেম্পারেচার বাড়তে গেলেও তো অগোছালোনেস বাড়ে, মানে টেম্পারেচার বাড়তে গেলেও তো তোমার ওদের স্পিডটা বাড়ে, আরও বেশি ছড়ায়, এখানে কনফিউশন ক্রিয়েট হয়। আরে ভাই, এটা তো ডেল্টা এস মাপছি, ডেল্টা এস মানে কি? আর এখানে কিন্তু চেঞ্জ ইন টেম্পারেচার নাই, টেম্পারেচার আছে। এখানে কি আছে? টেম্পারেচার আছে। এখানে বুঝার ব্যাপার আছে যে এইখানে চেঞ্জ ইন টেম্পারেচার নেই, এখানে টেম্পারেচার, এখানে চেঞ্জ ইন মানে হিট দিচ্ছি, এখানে ডেল্টা এস, এখানে টেম্পারেচার আছে। এই ব্যাপারটা হলো এটা বোঝাতে হবে যেভাবে যে টেম্পারেচার যদি বেশি হয়, তাহলে ডেল্টা এস মানে এনট্রপির চেঞ্জ কম, এটা কেমন করে? বাট টেম্পারেচার যদি কম থাকে, তাহলে ডেল্টা এস বেশি, মানে এনট্রপি চেঞ্জ বেশি হচ্ছে, মানে বেশি দুষ্ট হচ্ছে।
কেমন করে? বেশি অর্ডার মেনটেন হচ্ছে না, কেমন করে? এটা বোঝার জন্য তুমি এই কনসেপ্টটা একটু বোঝার চেষ্টা করো। মনে করো দুটো সিস্টেম নিলাম, দুটো সিস্টেম নিলাম, ওকে। দুটো সিস্টেমের মধ্যে একটা টেম্পারেচার T1, একটা টেম্পারেচার T2। সাপোজ T1 গ্রেটার দেন T2, ওকে। এবার দুটোকেই যখন আমি হিট দিচ্ছি, মানে সেম পরিমাণ এনার্জি দিচ্ছি কি না, তাহলে এও দুষ্টামি বাড়াবে, এও দুষ্টামি বাড়াবে। এবার দেখো এর টেম্পারেচার তো বেশি ছিল, তার মানে এ অলরেডি দুষ্ট ছিল ওর থেকে, কারণ টেম্পারেচার কম তো, তার মানে এ অলরেডি দুষ্ট ছিল, মানে এর অলরেডি মানে এনট্রপি বেশি এর থেকে। তাহলে এই ডেল্টা কিউ দেওয়ার পর এর এনট্রপিও চেঞ্জ হবে, এর এনট্রপিও চেঞ্জ হবে, কিন্তু এ আগের থেকে বেশি দুষ্ট ছিল, ঠিক আছে, আর এ তো কম দুষ্ট ছিল। তাহলে এই এনার্জি পাওয়ার পর ওর দুষ্টামি দুজনের যে বাড়বে, দুষ্টামি যে নতুন হবে এই হিটটা পাওয়ার পর, এই সেম পরিমাণ এনার্জি পাওয়ার পর, সেক্ষেত্রে বেশি টাকার চেঞ্জটা কার বেশি হবে? কম দুষ্টুর না? যে কম দুষ্ট ছিল তার বর্তমান এনট্রপি ডেল্টা কিউ হিট পাওয়ার পর আগের এনট্রপির থেকে, আর এ অলরেডি দুষ্ট ছিল সেখান থেকে বর্তমান এনট্রপি, গ্যাপটা কোনটাতে বেশি? অবশ্যই কম দুষ্টতে। তার মানে কি, যে টেম্পারেচার যেখানে কম সেখানে হিট দেওয়ার পর এনট্রপিটা বেশি চেঞ্জ হয়, বেশি বাড়ে। সো এখান থেকেই এই ফর্মুলাটা আসে যে এনট্রপি চেঞ্জ ইকুয়াল টু ডেল্টা কিউ বাই টি, যেখানে ডেল্টা এস হলো SF মাইনাস SI, ডেল্টা কিউ হলো গিভেন হিট বা চেঞ্জিং হিট যা ইচ্ছা বলতে পারো, আর টি হলো টেম্পারেচার। ইন কেস যদি টেম্পারেচারটা কনস্ট্যান্ট না হয়, কনস্ট্যান্ট হলো ওকে, যদি কনস্ট্যান্ট না হয় তাহলে কিন্তু এই ফর্মুলাটা ইউজ করতে হবে, ডিএস ইকুয়াল টু ডিকিউ বাই ডি, এবং ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে? বুঝতে পারলে? যদি টি কনস্ট্যান্ট হয় তাহলে তো কোনো ব্যাপার না, এখানে চেঞ্জ ইন এখানে চেঞ্জ ইন এন্ট্রপি, এখানে চেঞ্জ ইন হিট, ব্যাস হয়ে গেল। কিন্তু যদি টেম্পারেচারটাও কনস্ট্যান্ট না হয়, ঠিক আছে, এই ডিকিউটা যদি টেম্পারেচার ডিপেন্ডেন্ট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইন্টিগ্রেশন করে করতে হবে, ওকে। এবার অঙ্কে আসা যাক। তাহলে এখান থেকে আমি যেটা পেলাম সেটা হলো এনট্রপি डेल्टा S इक्वल टू डेल्टा Q बाई T, और ds इंटीग्रेशन इक्वल टू इंटीग्रेशन dq बाई T। दिस इज द फॉर्मूला ऑफ चेंज इन एंट्रपी बेर करार। एंट्रपी बेर करार कोनो फॉर्मूला नहीं। अंके आसि, अंके बोलছে 100 গ্রাম ভরের জলকে ধীরে ধীরে 27 থেকে 87 ডিগ্রি উষ্ণতা নিয়ে যেতে হলো, তাহলে আপেক্ষিকতা যদি এত হয় তাহলে এন্ট্রপি পরিবর্তন কত? এন্ট্রপি পরিবর্তন, এবার দেখো এখানে তো টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, সো এখানে ইন্টিগ্রেশন করে করি, ইন্টিগ্রেশন ds ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন dq বাই t, ওকে। এটা কত? 27 থেকে 87, 27 থেকে 87 কেলভিন স্কেলে করে নিলাম। তাহলে 27 মানে 300, আর 87 মানে 300 কেলভিনটা, 87 মানে 273, 87, 7 3 10, 7 8 15 16, 2 3 360 কেলভিন, ওকে। দ্যাট ইজ ইকুয়াল টু, এখান থেকে তো এটা তো এস হলো, ঠিক আছে, ডেল্টা এস বা ডেল্টা এসই বলতে পারো, মানে SF মাইনাস SI আর কি, ডেল্টা এস বললাম। এটা যদি SI হয়, এটা যদি SF হয়, তাহলে এটা SF মাইনাস SI, সেটাকে ডেল্টা এস লিখলাম, ইকুয়াল টু হবে ইন্টিগ্রেশন 300 থেকে 360 dq, মানে আবার কি হয় ms del t, তাই তো, মানে m মানে ভর, s মানে আপেক্ষিক তাপ, আর t মানে del t মানে টেম্পারেচার চেঞ্জ। তাহলে m কত? m হলো 100 গ্রাম, এটাকে SI করে দিই, তাহলে 1000 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কেজি হয়ে গেল, ইন্টু s কত? s জলের আপেক্ষিক তাপ 1, সরি SI পাওয়া যেতে 4200 জুল পার কেজি কেলভিন, আর টেম্পারেচার চেঞ্জ কত? টেম্পারেচার হলো 87 থেকে 27, তাহলে 27 7 0 8 থেকে 2 গেলে 6, তাই তো 60। আচ্ছা, এখানে কিন্তু চেঞ্জ যেটা সেটা কেলভিন নাও, ডিগ্রি সি নাও, কোনো ব্যাপার না, ঠিক আছে। আচ্ছা সরি, ওটা তো সরি, এখানে তো চেঞ্জ ওভাবে নিব না, চেঞ্জ হতে লিমিট দিয়েছি, মানে এখানে ডিটি নিব, ঠিক আছে, ডিটি চেঞ্জ হতো ডিটি ms dt বাই টি, ওকে। এদিকটা মিটিয়ে দিই।
এমএস ডিটি বাই টি। টেম্পারেচারটা তো, কারণ শুধু ডিটির মান এখানে বসালে হবে না, তো এখানে টি আছে তো একটা, হ্যাঁ, শুধু এখানে লিমিটটা দিয়ে দিয়েছি ডিটি বাই টি। তাহলে এদিকে হলো 0 0 0 0 কেটে গেলো 1/10, 0 0 কেটে গেলো 420, তাহলে 420 এদিকে, আর এদিকে ln টি লিমিট 300 থেকে 360, দ্যাট ইজ 420 ইন্টু ln 360 ডিভাইডেড বাই 300, তাই তো বিয়োগ করলে ভাগ হয়ে যায়, 0 0 কেটে গেল 420 ইন্টু ln 15 দুগুণে 30, 18 দুগুণে 36, 3 5 15, 3 6 18, 6/5। এবার এটাতে ক্যালকুলেশন ছাড়া কোনো উপায় নেই। 76.57 জুল পার কেলভিন, যেটা উত্তর আছে সেটা লিখে দিলাম, করে নিও একটু। 76 পয়েন্ট কত দিলাম, 5657 জুল পার কেলভিন। দেখো বুঝতে পারলে নাম কটা হয়ে গেল। তাহলে কি বুঝলে, চেঞ্জ ইন এন্ট্রপি ফর্মুলা বেশ ফেললাম, ব্যাস, তারপরে ইন্টিগ্রেশন করলাম, হয়ে গেল। নেক্সট 25 নম্বর। কোনো জলপ্রপাতের ওপরের উষ্ণতা নিচের জলের উষ্ণতা অপেক্ষা 0.7 ডিগ্রি কম, মানে নিচের জলের টেম্পারেচারটা বেশি। টেম্পারেচারটা বেশি কেন, যখন উপর থেকে জলটা আসছে সেটা ওয়ার্ক ডান করছে, সেই ওয়ার্ক ডানটা হিটে কনভার্ট হচ্ছে। জলপ্রপাতের শীর্ষ থেকে পাদদেশে আসতে জল যে কার্য করে তার সবটাই যদি তাপে রূপান্তরিত হয়, যেটা বললাম সেটাই প্রশ্নেও বলেছে। তবে জলপ্রপাতের উচ্চতা কত? আচ্ছা, খুবই সিম্পল। জলপ্রপাতে এটা কোন ফর্মুলা হবে, ZW = GH, প্রথম দিককার ফর্মুলা, এটা আবার লাস্টে দিয়ে দেওয়ার কোনো মানে হয় না। এবার দেখো, যে কাজ করছে পুরোটা তাপে রূপান্তরিত হচ্ছে, তো W কাজ কত, mgh, যে H কত, ms ΔT, ব্যাস, mm কেটে গেল, G কত 980, H বের করতে হবে, J কত 4.2 × 10⁻⁷, S কত, জলের S 1, তাই তো, ক্যালোরিতে আছে তো, হ্যাঁ 1, আর ΔT টেম্পারেচার চেঞ্জ কত, ওপরের থেকে নিচের জলের টেম্পারেচার বেশি কত হবে, 0.47 ডিগ্রি, কারণ ওপরে জলটা 0.47 ডিগ্রি কম, তার কতটা টেম্পারেচার নিচে বেড়েছে, 0.47 ডিগ্রি, তার 0.47 হয়ে গেল, ব্যাস। এখান থেকে আমাকে এইচ বার করতে হবে, 4.2 × 10⁻⁷ ইন্টু 0.47 ডিভাইডেড বাই 980। চলো, এটাকে 4 ধরলাম, এটাকে 1000 ধরলাম, তো 1000 ধরলে এটা 4.2 × 10⁻, এটা 1000 ধরলে 4, 3টা কেটে গেল, ইন্টু 0.47, ওকে। আচ্ছা, এদিকে এটা 4 ধরলাম, এটাকে 0.5 ধরলাম, তাহলে হাফ, তাহলে এটা হলো 2 × 10⁻⁴ সেন্টিমিটার, দ্যাট ইজ ইকুয়াল টু 2 × 10⁻⁴ ইন্টু 10⁻⁻² মিটার, দ্যাট ইজ অ্যাবাউট 200 মিটার। হয়ে গেল, সিম্পল অঙ্ক ছিল, একদম পাতি একটা অঙ্ক ছিল, তা 200 মিটারের মতো একটা হবে, ঠিক আছে, উচ্চতা। তো এই ছিল তো আমাদের 25 পর্যন্ত বইয়ের সেট 1-এর প্রবলেম। এর আমার যেটা পড়িয়ে মনে হলো, সেটা হলো দুটো টপিকের উপর এখানে অঙ্ক নাই, সেটা হলো একটা হলো তোমার কার্নোট ইঞ্জিন বলতে পারো, আর একটা হলো রেফ্রিজারেটর। তো ইঞ্জিনটা পড়তে হবে তোমাকে, ইঞ্জিনের এফিসিয়েন্সি, কার্নোট ইঞ্জিনের এফিসিয়েন্সি, আর পড়তে হবে রেফ্রিজারেটর, এবং তার সম্বন্ধিত কিছু অঙ্ক উদাহরণ থেকে নিয়ে আমাকে করাতে হবে। তো সেটা আপাতত কার্নোট ইঞ্জিন যদি তোমাকে ডিটেলসে পড়াতে হয়, যদি ফর্মুলাটা বলে দিই তাহলে দুটো অঙ্ক সিম্পলি, মানে 5-10 মিনিটের ব্যাপার। কিন্তু তোমাকে যদি থিওরিটা একটু বোঝাতে হয় যে ইঞ্জিন কি, তার এফিসিয়েন্সি কি, সেই এফিসিয়েন্সির ফর্মুলা থেকে কি করে টেম্পারেচার ফর্মুলাতে চলে আসে, 1 - Q2/Q1 থেকে 1 - T2/T1 কী করে হয়, যারা পড়েছো তারা জানো আমি কী বলতে চাইছি, এটা ইকুয়াল টু সেটা। তারপরে ইসের ক্ষেত্রে মানে রেফ্রিজারেটরের ক্ষেত্রে কী হয়, তো এটা পড়াতে গেলে মোটামুটি আরও একটা আধ ঘন্টার বা 40-45 মিনিটের ক্লাস আছে। সো সেটা যদি তোমাদের প্রয়োজন পড়ে, যে যদি মনে হয় যে না এমনি ফর্মুলা তো সবাই জানে, 1 - Q2/Q1 বা 1 - T2/T1 অঙ্ক দেখে ফর্মুলাতে আরামে বসাতে পারবে, তো সেটা তো আমার এখানে উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য তোমাকে প্রত্যেকটা অঙ্কের সাথে মানে কনসেপ্টটাও শেখানো। তো তোমাদের যদি মনে হয় যে না ইঞ্জিন আর রেফ্রিজারেটরটা তোমাদের দরকার, তাহলে একটু কমেন্ট করো। যদি 4-5 জন কমেন্ট করো, তাহলে আমি পরবর্তী এর কাইনেটিক থিওরি অফ গ্যাস বা গ্যাসের গতিতত্ত্ব যেটা বাংলায় বলে, সেই চ্যাপ্টারের প্রবলেমসে ঢোকার আগে এই কনসেপ্টটা দিয়ে এর সম্বন্ধিত 3-4টা অঙ্ক আমি করিয়ে দেবো, ঠিক আছে। তবে কমেন্টের অপেক্ষা থাকলাম, এই ক্লাসে করা যাবে না, কারণ আমার
মানে 1 ঘন্টার কাছাকাছি ভিডিও হয়ে গেলে বা তার বেশি ভিডিও হয়ে গেলে সেটাকে এডিট করতে অসুবিধা হয়, ঠিক আছে। চলো টাটা, আপাতত দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। কমেন্ট পাওয়ার পরই আমি ভাববো যে কাইনেটিক থিওরিটা করাবো নাকি এই তাপগতিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্রের সেকেন্ড লয়ের পার্টটা থেকে আরও কিছু অঙ্ক করাবো, ইঞ্জিন আর রেফ্রিজারেটর থেকে। চলো টাটা।